সেনাপ্রধানের একটি সিদ্ধান্ত আর তার মুখে আইয়ুব বাচ্চুর গানের লাইন মুহূর্তেই বদলে দেয় আন্দোলনের মোড়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পারিবারিক সম্পর্ক থাকলেও তিনি বেছে নেন বাংলাদেশের জনগণের পক্ষ। তার এই সিদ্ধান্তের ৪৮ ঘন্টার মধ্যেই পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। স্বামী মারা যাওয়ার পরে মহিলা বিক্রয় করে গেছে, আমরা শুনছি যেটা, আচ্ছা লোকের মুখ থেকে যেটা শুনছি। এনায়েতুল্লাহ মারা গেলে তার স্ত্রী একা থাকার সময় বাড়িটি নজরে আসে ডিবি হারুনের। সেই বাড়িটি তাদের কাছ থেকে জোর করে লিখে নেওয়া এবং রাতের আধারে তাদের সমস্ত মালামাল কাভার্ড ভ্যানে করে তুলে রাজধানীর সদরঘাট এলাকায় রাতের আধারেই ফেলে দিয়ে আসা হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলের পরিচিত মুখ ডিবি হারুন। ডিবি হারুনকে চিনে না এবং ডিবি হারুনের হাতে প্রতারিত হয়নি এমন মানুষ কমই রয়েছেন বাংলাদেশে। আর এই ডিবি হারুন নিজের ক্ষমতা দিয়ে করেছেন তো সবই, করেন না কি সেটি আমরা দেখব। এবং আমরা জানি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন সেনাবাহিনী একটি মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে আইয়ুব বাচ্চুর গানের মাধ্যমে সেনা সদস্যদেরকে কি বুঝিয়েছিলেন, প্রেক্ষক চলুন আমরা দুটি ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা শুনুন। নম্বর সেক্টরে সড়কের সাথে একতলা বাড়িটি এনায়েতুল্লাহ খোরাসানির ৭৮ সালে কেনার পর থেকে ৯ নম্বর সেক্টরের এই প্লটটিতেই বসবাস করতেন পরিবার নিয়ে। মহিলার তো স্বামী মারা যাওয়ার পরে মহিলা বিক্রয় করে গেছে, আমরা শুনছি যেটা, আচ্ছা লোকের মুখ থেকে যেটা শুনছি। এনায়েতুল্লাহ মারা গেলে তার স্ত্রী একা থাকার সময় বাড়িটি নজরে আসে ডিবি হারুনের। সেই বাড়িটি তাদের কাছ থেকে জোর করে লিখে নেওয়া এবং রাতের আধারে তাদের সমস্ত মালামাল কাভার্ড ভ্যানে করে তুলে রাজধানীর সদরঘাট এলাকায় রাতের আধারেই ফেলে দিয়ে আসা হয় বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন। জোর করে বের করে দেওয়ার পর থেকে ছেলের বাসায় উঠেছেন এনায়েতুল্লাহর স্ত্রী। আম্মা বললে এই ব্যাপার, তখন আমরা দৌড়ে গেলাম, দেখলাম ট্রাকের মধ্যে মাল উঠেছে, আমাদের কোনো কিছু কথা বলতে দিল না, এক্ষুনি বেরিয়ে যাও। তো অনেক, আমরা তো ৩-৪ জন ছিলাম, আম্মাকে নিয়ে, আম্মা তো অসুস্থ, তো ওনাকে দেখবো নাকি আমরা ফাইট করার মতো সেরকম তো আমাদের কোনো ক্ষমতা ছিল না। তো সবাই ছেলে বাচ্চা সব গানগুন্স নিয়ে অস্ত্র নিয়েছিল, তো আমরা ভয় ওখান থেকে বেরিয়ে গেলাম। বাড়িটি দখলের জন্য মিথ্যা জালিয়াতি মামলা সাজানো হয়। টাকার বিনিময়ে এই মামলাটি করেছিলেন আলমগীর কবির নামের এই যুবক। অবৈধ দখলদার হিসেবে এই বাড়িতে বসবাস করতেছে এবং সে তিতাস গ্যাসের মিটার রাজুকের কাগজপত্র টেম্পার করে সে করছে, এই বাড়িতে বসবাস করতেছে এবং এই রাজুকের কাগজপত্র টেম্পার করে সে এখানে মিটার নামাইছে। এইগুলোর জন্য একটা মামলা করার জন্য আমারে বলছে। সে যখন দখল করে হারুন সাহেব ওইখানে তখন স্টিল দাঁড়ানো ছিল, গাড়ি নিয়ে গাড়ির ভিতরে বসা ছিল। এরকম কতগুলো প্লট আমার জানা মতে মানে ওদের প্লট এই উত্তরাতি প্রায় 40টার মতো প্লট আছে, মানে আমি এগুলো চিনি আর কি। এগুলো সবগুলা প্লটই মনে করেন যে দখল করে নিয়েছে এবং যে প্লটগুলোর মধ্যে মনে করেন যে একটু ঝামেলা আছে, মালিক বাইরে থাকে বা মালিক মারা গেছে, অন্য মানে মালিকের আত্মীয় স্বজন দখল করে আছে, ওদেরকে টাকা পয়সা দিয়ে উঠায় নিয়ে, ডিবি অফিসে উঠায় নিয়ে বা বিভিন্ন জায়গায় উঠায় নিয়ে মাইট দূর করে লেখা নিয়ে নিত, পরবর্তীতে রাজুকে আবার ওদেরকে দিয়ে হাজিরা দেওয়া হইত। একই সেক্টরে ৭ নম্বর রোডের ৫ নম্বর প্লটটি হারুনের শ্বশুরের নামে। 10 কাঠার ওপর 10 তলা মার্কেট তুলে ভাড়া দেয়া। দেখভাল করেন হারুনের মামা হিসেবে পরিচয় দেয়া জাহাঙ্গীর। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে মার্কেট ভবনের অফিস বন্ধ। লেকপাড়ে ২০ নম্বর সড়কের আলিশান ৬ তলা বাড়িটি গেস্ট হাউস হিসেবে ভাড়া দেওয়া হয় ওই জাহাঙ্গীর মামার তত্ত্বাবধানে। মালিকের নাম বলতে পারেন না? নাম্বার আছে? দুটি ভবন পরেই আলিশান আরেকটি 10 তলা বাড়ি। টপ ফ্লোরে পরিবার নিয়ে থাকতেন হারুনুর রশিদ। প্রায় ফাঁকা পড়ে আছে লেকপাড়ের এই বাড়িটিও। ওই গন্ডগোলের পরের থেকে চলে গেছে সবাই। তারা কি ভাড়াকে হারুন সাহেবকে দিত? হারুন সাহেবের বাড়ি কিনা সেটা আমি জানি না, কারণ আমি কোম্পানির সিকিউরিটি। 5 তারিখে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অর্থাৎ সন্ধ্যার পর থেকেই তার নিরাপত্তার দায়িত্বে থাকা যে পুলিশ কনস্টেবলরা ছিলেন তারাও এই বাড়ি ছেড়ে চলে যান। উত্তরা এবং আশপাশের এলাকায় এই ধরনের কমপক্ষে 40টি বাড়ি এবং প্লটের সন্ধান পেয়েছি আমরা, যেগুলো বিভিন্ন নামে বেনামে হারুনুর রশিদের দখলেই ছিল। ঢাকার অদূরে গাজীপুরের শিল্প প্রতিষ্ঠান মালিক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক নেতাদের জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ আছে হারুনের বিরুদ্ধে। জেলার এসপি থাকা অবস্থায় প্রভাব খাটিয়ে রিসোর্টের মালিক হয়েছেন, জমি দখল করেন। শ্রীপুরের সবুজ পাতা নামের বিলাসবহুল রিসোর্টটি হারুন করেছেন খালা মিনারা বেগমের নামে। তার নামেই বিদ্যুৎ বিল পরিশোধ হয়। আরও একাধিক বিলাসবহুল রিসোর্টের শেয়ারের মালিকানা স্বজনদের নামে করিয়েছেন বলেও অভিযোগ আছে হারুনের বিরুদ্ধে।
আমাকে বললো যে তুই তোর ফ্যামিলির সাথে কথা বল, তুই যাতে টাকা 5 কোটি টাকা দিয়ে দে, 5 কোটি টাকা দিয়ে দিবার পর তোরা ছেড়ে দিব। আমি বললাম 5 কোটি টাকা দেওয়া হয় বলি আমার নাই, আমার কাছে 5 কোটি টাকা নাই। তখন হয়তো আমার এসের সম্পদ বিক্রি করলে 5 কোটি টাকা হবে, আমার এই সময়টুকু তো দিতে হবে 5 কোটি টাকা দেওয়ার মতো। হারুনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। সেখানে হাওড়ে গড়ে তুলেছেন বিলাসবহুল প্রেসিডেন্ট রিসোর্ট। সারা দেশে আলোচিত এই প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দেখভাল করেন হারুনের ভাই ডাক্তার শাহরিয়ার। সেনাপ্রধানের একটি সিদ্ধান্ত আর তার মুখে আইয়ুব বাচ্চুর গানের লাইন মুহূর্তে বদলে দেয় আন্দোলনের মোড়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পারিবারিক সম্পর্ক থাকলেও তিনি বেছে নেন বাংলাদেশের জনগণের পক্ষ। তার এই সিদ্ধান্তের 48 ঘন্টার মধ্যেই পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। জুলাই শুরু থেকেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। 16 জুলাই রংপুরে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন আরও প্রকট আকার ধারণ করে এবং সহিংসতায় রূপ নেয়। পরবর্তীতে 20 জুলাই থেকে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয়। কারফিউর মধ্যেও রাজধানীসহ বেশ কিছু জায়গায় চলতে থাকে সংঘর্ষ। জুলাইয়ের শেষের দিকে আন্দোলন আরও জোরদার হতে থাকে। এমন সময় ছাত্র জনতার মনে প্রশ্ন আসতে থাকে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে। যদিও তারা মাঠে থাকলেও ছাত্রদের বিপক্ষে কোনো কঠোর অবস্থানে যাননি, তবুও অনেকের কাছেই সেনাবাহিনীর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এমন অবস্থায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 3 আগস্ট একটি বৈঠকে বসেন, যা ছিল ঐতিহাসিক এক বৈঠক। সাংবাদিক জুলকারনাইন শাহের খান এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, বৈঠকের শুরুতেই সেনাপ্রধান বলেন, আমাদের যে পরিমাণ যন্ত্রণা ও কাঁদানো হচ্ছে তা দেখে আমার আইয়ুব বাচ্চুর গানের লাইন মনে পড়ছে, আরও বেশি কাঁদালে উড়াল দেব আকাশে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। বৈঠকে একজন মেজর পবিত্র কোরআন থেকে একটি আয়াত উদ্ধৃত করেন, যা অন্যায়ের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা এবং এতে সহায়ক না হওয়ার আহ্বান করে। সে সময় সেনাপ্রধান সহ উপস্থিত বাকি সেনা কর্মকর্তারা আমিন বলেন। এরপর অন্য এক মেজর সেনাবাহিনীর প্রতি জনসাধারণের মনে যে প্রশ্ন উঠেছে তা তুলে ধরেন এবং যারা সন্তান হারিয়েছেন তাদের বেদনাকে এবং হতাহতদের পরিবারের ন্যায় বিচার পাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তার এই উদ্বেগের সাথে একমত হন সেনাপ্রধান। বৈঠকে সেনাপ্রধান তার শেষ বক্তব্যে বলেন যে সেনাবাহিনী আর গুলি চালাবে না, তারা জনগণের পাশেই থাকবে। তিনি সামাজিক চাপ ও হয়রানির বোঝা প্রকাশ করেন এবং আইয়ুব বাচ্চুর আরও একটি গান আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে লাইনটি উদ্ধৃত করে তার হতাশা ব্যক্ত করেন। এছাড়াও বৈঠকটি শেষ হয় মোনাজাতের মাধ্যমে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, হে আল্লাহ, আমাদের জালিমের অত্যাচার থেকে সহায়তা করুন এবং আমাদের জালিমের সহযোগী বানিয়েন না। উপস্থিত সকলেই এতে উচ্চস্বরে আমিন আমিন বলেন। এই বৈঠকের প্রভাব দেখা যায় পরদিনই, অর্থাৎ 4 আগস্ট। সেদিন ছাত্র জনতার ডাকা অসহযোগ আন্দোলনের বিপরীতে সর্বোচ্চ শক্তি ও প্রাণঘাতী সব অস্ত্র নিয়ে মাঠে নামে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। ঢাকাসহ সারা দেশের ছাত্র জনতার সাথে তুমুল সংঘর্ষে জড়ায় আওয়ামী সন্ত্রাসীরা। তবে ঢাকার যাত্রাবাড়ি, মিরপুর সহ দেশের বিভিন্ন এলাকায় ছাত্র জনতার সাহায্যে এগিয়ে আসে সেনাবাহিনী। আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে ছাত্রদের রক্ষা করতে ও তাদের পালিয়ে যেতে বাধ্য করতে বিভিন্ন জায়গায় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়েন সেনা সদস্যরা। জেনারেল ওয়াকারুজ্জামান এক সাহসী সিদ্ধান্ত আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় এবং এর পরদিনই অর্থাৎ 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। 2024-এর গণঅভ্যুত্থানে সেনাপ্রধানের এই ভূমিকা অমর হয়ে থাকবে। সেনাবাহিনী এবারও প্রমাণ করে যে তারা সবসময় দেশ ও দেশের মানুষের পাশেই থাকবে। শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন, দেশের আইন শৃঙ্খলা বজায় রাখা ও আহতদের চিকিৎসা দেওয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল আপনারা শুনছিলেন ডিবি হারুনের সম্পর্কে তিনি কি করেননি সেটা হলো কথা। সবই কিন্তু করেছেন। মানুষ হত্যা থেকে নিয়ে মানুষের জমি দখল, মানুষকে হয়রানি, মানুষের উপর অত্যাচার, টাকা আত্মসাৎ করা এবং বাংলাদেশের যত প্রকার দুর্নীতি রয়েছে সব কিছু কিন্তু ডিবি হারুন করেছে। এবং ঢাকা শহরে 40টির মতো বাড়ি সে জুড়ে জবরদস্ত করে সে হাতিয়ে নিয়েছেন এবং দিয়েছেন তার আত্মীয় স্বজনদেরকে এবং তার প্রিয় মানুষদেরকে হাদিয়ে দিয়েছেন মানুষের কাছ থেকে ছিনিয়ে আনা সম্পদ। তবে প্রিয় দর্শক, একটি কথা আমাদের জানা থাকতে হবে, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। আজকে ডিবি হারুন বুঝবে ক্ষমতার অপব্যবহার মজা কত, কিন্তু আমরা
কখনো একটি ভুল করব না, সেটি হলো কারো উপর জুলুম করব না। কারণ জালিমের জুলুম চিরদিন থাকে না, অচিরেই সেটা পতন হয়। আর এই পতন হওয়ার পরে জালিম এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যা মাথা তুলে দাঁড়ানোর মতো কোনো সুযোগ থাকে না। তাই আমরা সকলেই মানুষকে জুলুম করা থেকে বিরত থাকব, তাহলেই বাংলাদেশ সুন্দর করে গড়া সম্ভব।